আলাইকুম, আমি রেবেকা সুলতানা, প্রভাষক, গার্হস্থ্য বিজ্ঞান, চৌবাড়ি ডক্টর সালাম জাহানারা ডিগ্রি কলেজ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। অনুগ্রহপূর্বক ভুল ত্রুটি মার্জনী। আমি তোমাদেরকে পড়াবো গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়। তোমরা ইতিমধ্যে জেনেছ গার্হস্থ্য বিজ্ঞান হচ্ছে জীবন ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, আর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে লক্ষ্য। এখন তোমরা বুঝতে পারছো যে আমরা আজকে জানব লক্ষ্য সম্পর্কে। তাহলে সবার প্রথমেই আমাদের জানতে হবে লক্ষ্য কি। লক্ষ্য একদম সহজ ভাষায় যদি আমরা বলি তাহলে লক্ষ্য হচ্ছে আমি যা চাই বা আমি যা হতে চাই অথবা আমি যা আকাঙ্ক্ষা করি তাই লক্ষ্য। আরও একটু বিশ্লেষণ করে বলতে পারি ভবিষ্যতে আমি কি হতে চাই তার সঠিক বাস্তবায়নই হচ্ছে লক্ষ্য। এখন তোমরা বলতে পারো ম্যাডাম আকাশ কুসুম যা চাইবো তাই কি লক্ষ্য? না, তা লক্ষ্য না। লক্ষ্য হতে হবে সুনির্দিষ্ট সময়ে, সুনির্দিষ্ট আঙ্গিকে এবং সুনির্দিষ্ট বিষয় স্থির করে লক্ষ্য ঠিক করতে হবে। যেমন সময়ের কাজ সময়েই করতে হবে, অসময়ে যদি তা করতে চাই তাহলে সেটা লক্ষ্য হবে না। যেমন তোমার বয়স এখন 30 হয়ে গেছে, এখন তুমি যদি লেখাপড়া করতে চাও, লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারক হতে চাও তাহলে সেটা সম্ভব নয়, কারণ তোমার সেই সময় এখন আর নাই। অথবা তুমি আর্টসে পড়ে যদি ইঞ্জিনিয়ার হতে চাও সেটাও এখন আর সম্ভব নয়, কারণ এটা আঙ্গিকের খেলাপ হচ্ছে, কারণ তুমি ওই আঙ্গিকে নেই। তোমাকে যদি বিচারক হতে হয় তাহলে তোমাকে আর্টসে লেখাপড়া করতে হবে, তোমাকে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হয় তাহলে তোমাকে সায়েন্সে লেখাপড়া করতে হবে এবং সুনির্দিষ্ট সময় সেটি তোমাদেরকে করতে হবে। অতএব আমরা বুঝতে পারলাম যে লক্ষ্যে স্থির করতে হবে সুনির্দিষ্ট সময়ে, সুনির্দিষ্ট আঙ্গিকে এবং সুনির্দিষ্ট বিষয় স্থির করে আমাদের লক্ষ্য ঠিক করতে হবে, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। এখন লক্ষ্যকে আমরা 3টি শ্রেণীতে ভাগ করব। প্রথম হচ্ছে দীর্ঘমেয়াদী বা চূড়ান্ত লক্ষ্য, দ্বিতীয় হচ্ছে মধ্যবর্তী বা স্বল্পমেয়াদী লক্ষ্য এবং তৃতীয়টি হচ্ছে তাৎক্ষণিক লক্ষ্য। এখন দীর্ঘমেয়াদী বা চূড়ান্ত লক্ষ্যকে আমরা স্থায়ী লক্ষ্য বলতে পারি। এই লক্ষ্য সময় সাপেক্ষ এবং এটি সময়ের মধ্যেই বিরাজমান। যেহেতু এই লক্ষ্য মধ্যবর্তী লক্ষ্যের উপর প্রভাব বিস্তার করে সেই জন্য এর গুরুত্ব বেশি। যেমন আমি একজন শিক্ষক হতে চাই, এটি হচ্ছে আমার লক্ষ্য, তাহলে এই লক্ষ্য হচ্ছে দূরবর্তী লক্ষ্য। এর জন্য আমাকে কি করতে হবে? আমাকে মাধ্যমিক লক্ষ্য সঠিকভাবে সম্পন্ন করতে হবে। তাহলে মাধ্যমিক লক্ষ্য, যে কোনো লক্ষ্যে পৌঁছতে হলে মাধ্যমিক লক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিক লক্ষ্য যদি আমরা উত্তীর্ণ হতে না পারি তাহলে আমাদের দীর্ঘমেয়াদী বা চূড়ান্ত বা স্থায়ী লক্ষ্যে পৌঁছানো কখনোই সম্ভব নয়। কারণ মাধ্যমিক লক্ষ্যে আমরা ভালোভাবে উত্তীর্ণ হওয়ার পরে আমরা যা হতে চাই সেই বিষয়ে আমরা পৌঁছতে পারব। যেমন আমি যদি ডাক্তার হতে চাই তাহলে মাধ্যমিক পাশ করার পরে আমাকে ডাক্তারি লাইনে যেতে হবে। আমি যদি ইঞ্জিনিয়ার হতে চাই তাহলে আমাকে ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে হবে। আমি যদি বিচারক হতে চাই তাহলে আমাকে আইন বিভাগে পড়তে হবে। অথবা আমি যদি কোনো নির্দিষ্ট বিষয়ে একজন শিক্ষক হতে চাই তাহলে আমাকে সেই সুনির্দিষ্ট বিষয়ে লেখাপড়া করতে হবে। এ কারণে দীর্ঘমেয়াদী বা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য মাধ্যমিক লক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ। এখন মাধ্যমিক লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের আবার তাৎক্ষণিক যে লক্ষ্য অথবা তৃতীয় যে লক্ষ্য, তাৎক্ষণিক অথবা স্বল্পমেয়াদী যে লক্ষ্য, সেই লক্ষ্য সঠিকভাবে সম্পন্ন করতে হবে। যেমন আমাকে যদি আমি বড় কিছু হতে চাই, যেমন আমার লক্ষ্য ছিল আমি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষক হতে চাই, তাহলে কি করতে হবে? আমাকে প্রাথমিক পর্যায়ে বা তাৎক্ষণিক বা যে স্বল্পমেয়াদী লক্ষ্য আছে সেখানে আমাকে নিয়মিত ক্লাস করতে হবে, নিয়মিত পড়ালেখা করতে হবে। তাহলে আমি মধ্যবর্তী যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে সঠিকভাবে পৌঁছতে পারবো এবং মাধ্যমিক যে লক্ষ্য আছে সেই লক্ষ্য উত্তীর্ণ হয়ে আমি দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী বা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য অগ্রসর হতে পারব। তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের এই 3টি ধাপ, দীর্ঘমেয়াদী, মধ্যবর্তী এবং তাৎক্ষণিক লক্ষ্য সঠিকভাবে সম্পূর্ণ করে আমাদের লক্ষ্যে
পৌঁছতে হবে। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ম্যাডাম, আমরা যে লক্ষ্য স্থির করে নিলাম সেটাই কি ঠিক থাকবে? লক্ষ্যের কি কোনো পরিবর্তন হবে না? অবশ্যই লক্ষ্যের পরিবর্তন হয়, কারণ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে লক্ষ্যেরও পরিবর্তন হয়ে যায়। সেগুলো কী ধরনের? বিভিন্ন ধরনের বিপর্যয়ের কারণে লক্ষ্যের পরিবর্তন হতে পারে, যেমন মৃত্যু, বিবাহ বিচ্ছেদ, দুর্ঘটনা, আর্থিক অক্ষমতা, বিবাহ ইত্যাদি বিভিন্ন কারণে মানুষের লক্ষ্য পরিবর্তন হতে পারে। যেমন একজন মেয়ে, সে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু সে মাধ্যমিক স্তর অতিক্রম করার পরে সে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ারের চান্স পেল না, তাহলে কি সে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে পারবে? পারবে না। তখন কী হবে? তার লক্ষ্যের পরিবর্তন করতে হবে, সে অন্য কোনো লক্ষ্যের দিকে নিজেকে পরিবর্তন করে অগ্রসর হবে। আবার কোনো একজন ছাত্রের একজন উকিল হওয়ার ইচ্ছা পোষণ করেছে, হঠাৎ করে তার বাবা মারা গেল, এবং এই যে উকিল হওয়ার জন্য যে দীর্ঘমেয়াদী পড়াশোনা এবং যে অর্থ ব্যয় করতে হবে তা তার পক্ষে সম্ভব নয়। তখন কি করতে হবে? তাকে যে কোনো কম অর্থের মাধ্যমে এবং স্বল্পমেয়াদী যে শিক্ষার মাধ্যমে সে তার লেখাপড়া শেষ করবে এবং নিজেকে যে কোনো জায়গায় প্রতিষ্ঠিত করবে তার সংসারের দায়িত্ব গ্রহণ করার জন্য। এভাবেই লক্ষ্যের কিন্তু পরিবর্তন হতে থাকে। এখন আমরা বলতে পারি যে এই যে আমরা লক্ষ্যে পৌঁছাবো, তাহলে আমাদের কি কি পন্থা অবলম্বন করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। কিন্তু সবাই লক্ষ্যে পৌঁছে যেত যে আমি লক্ষ্য স্থির করলাম এবং লক্ষ্যে পৌঁছে গেলাম, তা না। আমাদেরকে সুনির্দিষ্ট কিছু ধাপ অতিক্রম করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাই, এবং সেই ধাপগুলো যদি আমরা সঠিকভাবে উত্তরণ করতে পারি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে সাকসেস হব। এবং কোনো একটা ধাপের যদি ব্যত্যয় ঘটে, সঠিকভাবে আমরা করতে না পারি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। তাহলে সেই ধাপগুলো কী তা আমাদের জেনে নিতে হবে। যে কোনো কাজ করার প্রথমেই, যে কোনো কাজ করার একদম প্রথমেই আমাদের যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে একটা পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া কখনোই আমরা কোনো লক্ষ্যে অগ্রসর হতে পারবো না। তাহলে পরিকল্পনা কি? যে আমি কী হতে চাই সেটা আমাকে সুনির্দিষ্ট করে নিতে হবে, যে আমি এই হতে চাই, এবং এটা করার পরে সেটা কোন কোন ধাপ অতিক্রম করব, কীভাবে আমি আমার সেই লক্ষ্যে পৌঁছব, তার জন্য সঠিক একটা পরিকল্পনা করে নিতে হবে। যে আমি কী হতে চাই, কেমন করে হব, কীভাবে হব, কোথায় হব, এই বিষয়গুলো আমাদের পরিকল্পনার মধ্যে ঠিক করে নিতে হবে। এরপরে যা আছে সেটা হচ্ছে সংগঠন। আমি পরিকল্পনা করলাম, পরিকল্পনা করে আমি যা পরিকল্পনা সেগুলি আমাকে একত্রীকরণ করতে হবে, একটা বাদ দিয়ে আরেকটা সম্ভব নয়। যেমন লেখাপড়া, আমি যদি ডাক্তার হতে চাই অথবা ইঞ্জিনিয়ার হতে চাই অথবা শিক্ষক হতে চাই, যাই হতে চাই না, অথবা বড় শিল্পী হতে চাই, তাহলে আমাকে সংগঠন করতে হবে। তার জন্য কী কী প্রয়োজন, তা আমাদের একত্রীকরণ করতে হবে, কারণ একটি বাদ দিয়ে অন্যটি সম্ভব নয়। এরপরে আছে সমন্বয় সাধন করা। সমন্বয় সাধন কি? সমন্বয় সাধন হচ্ছে যে আমরা যা একত্রী করলাম তার একটার সাথে আরেকটা সঙ্গতিপূর্ণ কি না, সেটা হচ্ছে সমন্বয় সাধন। আমি হতে চাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, অথচ আমি পড়তেছি আর্টস বা কমার্সে, সেটা কিন্তু সমন্বয় সাধন হলো না। তাইলে আমাকে যা আমি হতে চাই আমার লক্ষ্যকে সামনে রেখে আমাকে সমন্বয় সাধন করতে হবে। এরপরে আছে নিয়ন্ত্রণ। আমি যা পরিকল্পনা করলাম, আমি সংগঠন করলাম এবং আমি সমন্বয় করলাম, কিন্তু আমি সঠিকভাবে কাজটা করছি কিনা, আমি সঠিক পথে আগাচ্ছি কিনা, তা আমাকে নিয়ন্ত্রণের মাধ্যমে দেখতে হবে। যে আমি এভাবে পরিকল্পনা করছিলাম, আমি সব কিছু সমন্বয় করছি, আমি সংগঠিত করছি, কিন্তু আমি সঠিকভাবে সেই ধাপগুলো অতিক্রম করছি না, অথবা কোনো একটা ধাপ বাদ চলে গেছে, তাহলে কিন্তু সেটা হবে না। অতএব কারণে যে কোনো লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রণের মাধ্যমেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। এরপরে আসছে কি? মূল্যায়ন করা। আমি যে টার্গেট ঠিক করেছিলাম, আমার যে লক্ষ্য ছিল, সেখানে কি আমি পৌঁছতে পারছি অথবা পারিনি? যদি পেরে থাকি, তাহলে কি আমি যে পরিকল্পনা করেছিলাম, যেভাবে সংগঠন করেছিলাম, যেভাবে নিয়ন্ত্রণ করছিলাম, সেটা কি সঠিক ছিল? এবং সেই পথ অবলম্বন করে আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি। যদি না পৌঁছতে পারি, তাহলে কেন আমি পৌঁছতে পারিনি, কোথায় আমার সমস্যা ছিল? সেটা কি আমার পরিকল্পনার সমস্যা ছিল? তাহলে আমাকে পরিকল্পনা খুঁটিয়ে দেখতে হবে যে সেখানে কী অভাব ছিল সেই পরিকল্পনার মধ্যে, তাহলে আমাকে সেটা সংশোধন করতে হবে। এরপরে আসবে সংগঠনে, আমি কি সঠিকভাবে সংগঠন করতে পারিনি? এরপরে আসবে নিয়ন্ত্রণের মাধ্যমে, যে আমি সঠিকভাবে নিয়ন্ত্রণ করেছি কি করি নাই, কোনো একটা ধাপ কি বাদ পড়ে গেছে,
তাহলে কিন্তু আমি আমার সঠিক লক্ষ্যে পৌঁছতে পারব না। এভাবে আমাকে মূল্যায়ন করে দেখতে হবে যে আমি যে আমার লক্ষ্যে পৌঁছি সেটা কি সঠিক ছিল অথবা লক্ষ্যে পৌঁছতে পারিনি, তাহলে কী ব্যক্তি ঘটেছিল সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে এবং সেই আঙ্গিকে পুনরায় আমাকে লক্ষ্য স্থির করে এবং এই ধাপগুলো আবার সঠিকভাবে অতিক্রম করতে হবে, তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারব। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, ম্যাডাম আমি তো একটা লক্ষ্যে পৌঁছতে চেয়েছিলাম, তো সেখানে তো আমি সাকসেস হইনি, তাহলে এখন আমাকে কী করতে হবে? আমি কি ভেঙে পড়বো? আমার জীবন কি শেষ হয়ে গেল? না, তখন তুমি যে অবস্থায় আছো সে আগে সে সময়ের উপযোগী তুমি আবার নতুন লক্ষ্য স্থির করবে এবং সেদিকে তুমি আবার নতুন করে পরিকল্পনা করবে, সংগঠন করবে, সমন্বয় সাধন করবে, নিয়ন্ত্রণ করবে এবং যে যে ভুল ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলো সঠিকভাবে করে তুমি তোমার সামনের দিকে অগ্রসর হবে, তাহলেই তুমি আবার তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। এখন তোমরা প্রশ্ন আসতে পারো, লক্ষ্য কি স্থির যে আমি একটা লক্ষ্যে পৌঁছে গেলাম তারপরে বসে থাকবো? না, তোমাদের লক্ষ্য সুনির্দিষ্ট একটি নয়। তুমি যখন একটি লক্ষ্যে পৌঁছবে তখন তোমার সামনে আবার নতুন লক্ষ্য আসবে, তখন তুমি এই লক্ষ্য যখন সাকসেস হবে তুমি যে যে ধাপ অনুসরণ করে এই লক্ষ্যে তুমি পৌঁছলা সেই ধাপগুলো অতিক্রম করে তুমি আবার দ্বিতীয় লক্ষ্যের দিকে অগ্রসর হবে, তাহলেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। এভাবে আমরা পর্যায়ক্রমে লক্ষ্যে পৌঁছতে পারবো, আমাদের জীবনে সফলতা আসবে। এখন বলতে পারো, ম্যাডাম আমার তো বেশি লেখাপড়া করার সামর্থ্য নেই, বাবা মা বিয়ে দিয়ে দিবে, অত লেখাপড়া করতে পারে না, তাইলে কি আমার জীবন ব্যর্থ হয়ে যাবে? আমি কি জীবনে সফল হতে পারবো না? না, তোমার লক্ষ্য যদি স্থির থাকে যে তুমি সফল হবা এবং সচ্ছল জীবনযাপন করবা, তাহলে তুমি এই যে গার্হস্থ্য বিজ্ঞান যে লেখাপড়া করতেছো এই বিষয়ে তোমার যে কর্মমুখী যে শিক্ষা, এই শিক্ষার মাধ্যমে তুমি তোমার জীবনে সাকসেস হতে পারবে। কিন্তু তোমার টার্গেট সবসময় লক্ষ্য স্থির থাকা লাগবে যে জীবনে আমি সাফল্য পাবো, আমি সাকসেস হব। তাহলে তোমাকে এই যে তোমার যা আছে, যে অবস্থায় তুমি আছো সে অবস্থায় তোমাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। এভাবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারো।